আলাইকুম। ওয়েলকাম টু 49th বিসিএস ম্যাথস সেশন। আমাদের 49তম বিসিএস পরীক্ষার গণিত প্রশ্ন সমাধানে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে বলা আছে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। এক ব্যক্তি বন্দুকের গুলির বেগ দেওয়া হচ্ছে 200 ফুট পার সেকেন্ড, আর এখানে ট্রেনের বেগ হচ্ছে 100 ফুট পার সেকেন্ড। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি চলে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে। ওকে, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ট্রেন। তো আমাদের কোয়েশ্চেন সলিউশনের সুবিধার জন্য আমরা ধরলাম ব্যক্তিটা এখানে আছে। তো এখান থেকে 300 ফিট দূরে একটা স্তম্ভ, এই স্তম্ভের এই বরাবর হচ্ছে ব্যক্তিটা গুলি করছে। তাহলে এখানে ট্রেনের বেগ দেওয়া আছে হচ্ছে 100 ফিট পার সেকেন্ড, 100 ফিট পার সেকেন্ড, আর এখানে গুলির বেগ দেওয়া আছে হচ্ছে 200 ফিট পার সেকেন্ড, 200 ফিট পার সেকেন্ড। তো যেহেতু ট্রেন ট্রেনের বেগ এবং গুলির বেগ একই দিকে, তাহলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। এটা হচ্ছে আমাদের কি, রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড। ওকে, তো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমাদের কি হয়, যদি দুইটা বেগ একই দিকে থাকে তাহলে আমরা সেটা হচ্ছে প্লাস করে দিই। তার মানে হচ্ছে আমরা আমাদের এখান থেকে হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের বেগ, আমাদের টোটাল বেগ হবে হচ্ছে 200 ফিট পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের গুলির বেগ, এবং ট্রেনের বেগ হচ্ছে 100 ফিট পার সেকেন্ড। তার মানে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে 300 ফিট পার সেকেন্ড, 300 ফিট পার সেকেন্ড। আমাদের এখানে ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে দূরত্ব, যেটা সেটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 300 ফুট। দূরত্ব দেওয়া আছে কত, 300 ফুট। এখানে বলাই আছে যে ট্রেনের 300 ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে গুলি চলে কত সেকেন্ড পর তার স্তম্ভকে আঘাত করবে। এক্ষেত্রে আমাদের হচ্ছে বেগ, দূরত্ব এবং সময়, তার একটা রিলেশনের সূত্র হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে দূরত্ব। দূরত্বকে আমরা নর্মালি এস দ্বারা প্রকাশ করি। যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা অবশ্যই বুঝতে পারবেন। আর বেগকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, ভেলোসিটি, বেগ ভি ইন্টু সময়, সময়কে আমরা প্রকাশ করি টি দ্বারা। তাহলে হচ্ছে সময় আলটিমেটলি টি, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। তো তো এখান থেকে হচ্ছে আমরা সময় বের করবো, যেহেতু আমাদের সময় চাইছে, দূরত্ব দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। তো হচ্ছে আমরা ভিটিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাইতেছি হচ্ছে এস, অ্যান্ড টি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা পাইতেছি এস বাই ভি। তো এখানে আমাদের এস, এস এর ভ্যালু মানে হচ্ছে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 300 ফিট। তো আমরা হচ্ছে লিখলাম 300। আর এখানে ভি, ব্যাক কত, ব্যাক আমরা পাইছি হচ্ছে টোটাল 300 ফিট। রিলেটিভের কারণে আমরা হচ্ছে এখানে বলছি 300 ফিট। তো 300 300 কাটা গেলে আমাদের কাছে হচ্ছে 1। তো আলটিমেট উত্তর হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ কত সেকেন্ড পর স্তম্ভকে আঘাত করবে, সেটা হচ্ছে 1 সেকেন্ড পর। তো আমাদের পরবর্তী কোয়েশ্চন, আমার 2 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে, একটি বই 10% গতিতে বিক্রয় করা হইল। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হইত। বইটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আপনি মনে করেন যে আপনার বইটির ক্রয় মূল্য 100 টাকা। তা আপনি যদি 90 টাকায় বিক্রি করেন তাহলে আপনার ক্ষতি হয়ে হচ্ছে 10% ক্ষতি হয়। আর যদি আপনি সরি যদি হচ্ছে আপনি 90 টাকায় বিক্রি করেন তাহলে আপনার 10% ক্ষতি হয়। আর যদি আপনি 105 টাকায় বিক্রি করেন তাহলে আপনার 5% লাভ হয়। ঠিক আছে? আচ্ছা। আর এটা কিন্তু আপনার ক্রয় মূল্য। তো এখান থেকে হচ্ছে আমরা তো এটা ক্রয় মূল্য জানি না। তাহলে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তো আমরা হচ্ছে ধরে নিলাম, আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে ধরি বইটির ক্রয় মূল্য আমরা হচ্ছে 100 দ্বারা ধরলাম, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে। আমরা ধরি বইটির ক্রয় মূল্য, আমরা ধরি বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য হচ্ছে আমরা ধরে নিলাম কত, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে তাই আমরা ধরে নিলাম হচ্ছে 100 টাকা। আমরা ধরে নিলাম যে বইটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে হচ্ছে 10% প্রতিতে যদি আমরা বিক্রি করি, 10% প্রতিতে, তাহলে বিক্রয় মূল্য কত, প্রতিতে বিক্রয় মূল্য, প্রতিতে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু আমাদের 10% প্রতি, তাই 10% প্রতি বিক্রয় কত, 100 মাইনাস 10 টাকা। আলটিমেটলি কত আসতেছে আমাদের, আমাদের আসতেছে হচ্ছে 100 মাইনাস 10 টাকা মানে হচ্ছে 90 টাকা। আমরা হচ্ছে 90 টাকায় বিক্রি করলাম 10% প্রতিতে। এখন আমরা যদি 5% লাভ করি
যেহেতু আমরা বলতে পারছি 60 টাকা বেশি হলে 5% লাভ, তাহলে হচ্ছে আমরা 5% লাভে বিক্রয় মূল্য কত সেটাও আমরা বের করে বলি। 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য আমাদের কত হইতেছে? 100 যোগ 5 টাকা, 100 যোগ 5 টাকা, অর্থাৎ আলটিমেটলি হচ্ছে পাইতেছে হচ্ছে আমরা 105 টাকা। আমরা 5% লাভ করলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা, আর 10% করতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ওকে, 5% লাভের জন্য আমাদের যে 10% কতিতে যে আমরা বিক্রয় করলাম 90 টাকায়, তার থেকে কত বেশি বিক্রয় করে লাগতেছে, মানে বিক্রয় মূল্যের পার্থক্য। আমরা যদি বলি যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য আমরা কেন বের করতেছি? বিক্রয় মূল্যের পার্থক্য বের করতেছি হচ্ছে যে আমরা কত বেশি বিক্রি করতেছি। বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে যে এত টাকা, 105 মাইনাস 90 টাকা, আলটিমেটলি হচ্ছে আমাদের হচ্ছে যে 15 টাকা। অর্থাৎ 15 টাকা যদি আমরা বেশি বিক্রি করি 5% লাভের জন্য, যদি বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। আমরা এখান থেকে মূলত হচ্ছে রিলেশনটা বের করার চেষ্টা করতে, যেখানে হচ্ছে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত। তো আমরা এটার জন্য মূলত হচ্ছে আমরা হচ্ছে যে এই কাজটা করতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন লিখতে পারি যে 5% লাভের জন্য, 5% লাভের জন্য, 5% লাভের জন্য যদি আমরা হচ্ছে দেখি 5% লাভের জন্য বিক্রয় মূল্য 15 টাকা বেশি করে লিখলে, মানে হচ্ছে আমরা যদি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা বেশি হয়, তাহলে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত হবে? সেটা হচ্ছে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 15 টাকা। এবং এখানে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমাদের 60 টাকা বেশি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য পাবো হচ্ছে নিচে 15, উপরে 100, পূরণ 60। তো 15 দিয়ে যদি আমরা 60 কে ডিভাইড করি, তাহলে আমরা পাবো হচ্ছে 4, অর্থাৎ টোটাল হচ্ছে আমরা পাবো হচ্ছে 400 টাকা। অর্থাৎ আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে 400 টাকা। অর্থাৎ যদি বইটির ক্রয় মূল্য 400 টাকা থাকে, তাহলে যে 10% করিতে বিক্রয় করার পর আমরা 5% লাভে বিক্রয় করতে হলে আমাদের 60 টাকা বেশিতে বিক্রয় করতে হবে। আমাদের এটার আনসার হচ্ছে গ, 60 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে যে এখানে এটা একটা লগারিদমের ম্যাথ। তো এখানে দেওয়া আছে হচ্ছে x log 4 is equal to -2 হলে x এর মান কত। এগুলোর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a log b বা a base log b is equal to c হলে আমরা এটাকে হচ্ছে আমরা অনায়াসেই লিখতে পারি a to the power c is equal to b। আলটিমেটলি হচ্ছে এটাকে এটার পাওয়ার করে দিয়ে আমরা হচ্ছে এটা ইকুয়াল লিখে দিই। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আমাদের জানা আছে। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে x base log 4 is equal to আমাদের দেওয়া আছে হচ্ছে -2। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো তাহলে হচ্ছে x to the power -2 বা x inverse 2 is equal to আমরা লিখতে পারি হচ্ছে 4। তো x inverse 2 আমরা হচ্ছে আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সূচকের। তো সেটা কি a inverse n is equal to 1 by a to the power n। এভাবে হচ্ছে আমরা মাইনাস পাওয়ারটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। তাহলে হচ্ছে x inverse 2 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 by x square is equal to 4। তাহলে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে যদি আমরা আর গুণন করি, তাহলে আমরা পাইতেছি হচ্ছে 4x square is equal to 1 and x square is equal to হচ্ছে 1 by 4। জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আমরা ক্রস দিয়ে দিলে হতো, জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি দুইটা লাইন লিখলাম। তাহলে হচ্ছে এখানে যদি আমরা লিখি x is equal to root over 1 by 4, তো এখান থেকে হচ্ছে root over 1 দিলাম, যে বোঝানোর সুবিধার জন্য আমরা লাইনগুলো বৃদ্ধি করতেছি। ওকে, root over 1 মানে কত? root over 1 মানে তো 1, আর root over 4 মানে হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা আলটিমেট আনসার হচ্ছে 1 by 2। ওকে, তাহলে কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা নর্মালি যদি কোনো কিছুকে যেমন হচ্ছে √9 যদি করি, তাহলে আমরা লিখে হচ্ছে +-3। এটার আনসার 1/2 +1/2, ঠিক আছে, বাট আমি এখানে এটা বোঝার সুবিধার জন্য আমি এটা কনফিউশনটা দূর করার জন্য লিখে, যেমন হচ্ছে আমরা √9 সেটা হচ্ছে +-3 লিখি, বাট এখানে √4 সমান জাস্ট +1/2 দিতেছে। এখানে তো অপশন আমাদের -1/2 আছে, আমরা -1/2 কেন নিব না? আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে লগারিদমের যে বেস সেটা কখনো নেগেটিভ হতে পারে না। যার জন্য হচ্ছে আপনি যদি এখানে এক্স এর ভ্যালু এই -1/2 বসান, হ্যাঁ এখানে হচ্ছে আপনি যদি এক্স
যে আপনি রুট ওভার করলেন 1/4, সেটাকে হচ্ছে আমরা লিখতে পারি চাইলে প্লাস মাইনাস 1/2। তো এখন হচ্ছে মাইনাসের ভ্যালুটা আপনি দিতে পারতেন যদি এটা লগারিদমের না হয়ে অন্য কোনো কিছু হইতো, কিন্তু এখানে লগারিদমের বেস কখনোই নেগেটিভ হতে পারে না, তাই হচ্ছে আমরা এখান থেকে প্লাসটাই কাউন্ট করবো, অর্থাৎ আমাদের এটা হবে না, আমাদের আনসার হবে প্লাস 1/2। আই গেস এই বেসিক কনসেপ্টটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে লগারিদমে আপনারা যখন হচ্ছে যে স্কোয়ার করে কোনো লগারিদমের ভ্যালু বের করবে তখন আপনার এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখলে সঠিক উত্তরটা আপনারা দিতে পারবেন। নয়তো হচ্ছে যে অনেক সময় হবে কি যে নেগেটিভ আপনারা চিন্তা করতে পারেন যে পজিটিভ দুইটা ভ্যালুই হতে পারে, তাহলে আমরা কেন শুধু পজিটিভ ভ্যালু নেব, এই কোয়েশ্চেনের কনফিউশনটাও এখান থেকে দূর হয়ে গেল। ওকে, আমরা যদি হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যাই, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যে জিনিসটা দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে হচ্ছে 4x² প্লাস 12x² মাইনাস 16x মাইনাস 84, এবং গসাগু দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 4, এবং একটি সংখ্যা দেওয়া আছে এটা অপর সংখ্যাটি কত। ওকে, তাহলে আমরা হচ্ছে যে একটা জিনিস জানি যে যদি হচ্ছে লসাগু গসাগু দেওয়া থাকে এবং দুটি সংখ্যা দেওয়া থাকে আমরা হচ্ছে একটা সমীকরণের সাহায্যে দিতে পারি। সেটা কি, মানে মনে করেন যে দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু যদি করি, ইন্টু গসাগু, লসাগু এবং গসাগু যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা দুটি সংখ্যার মাল্টিপ্লাই গুণফল পাবো। সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে যদি দুটি সংখ্যা হয়, সংখ্যা দুটি বা তিনটি হলে তিনটি, দুটি সংখ্যা দুটির গুণফল হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা জাস্ট এতটুকু বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা হচ্ছে এই ম্যাথের সলিউশনটা করব। অর্থাৎ এখানে আমাদের লসাগু দেওয়া আছে এটা, গসাগু দেওয়া আছে এটা, একটি সংখ্যা দেওয়া আছে এটা, তাহলে আমরা অপর সংখ্যাটা জাস্ট এখান থেকে ফাইন্ড আউট করবো। তাহলে আচ্ছা আমরা হচ্ছে যে এটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, আপনি চাইলে হচ্ছে একটি সংখ্যা, মানে হচ্ছে যে আমরা ধরে নিলাম এখান থেকে আমরা ধরে নিলাম যে অপর সংখ্যাটা আমরা হচ্ছে যেহেতু বের করবো, তাহলে হচ্ছে অপর সংখ্যা আমরা হচ্ছে ধরে নিলাম কত, অপর সংখ্যাটাকে যেখানে এক্স ইউজ করে ফেলছে আমরা ধরে নিলাম হচ্ছে পি। তাহলে এখন হচ্ছে আমরা লিখতে পারি যে একটি সংখ্যা, যেহেতু আমরা সংখ্যা দুটো আলাদা আলাদা করে লিখবো, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের একটি সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে 4x² প্লাস 12x², মানে আলটিমেটলি হচ্ছে 16x², 16x² মাইনাস 16x মাইনাস 48 ইন্টু অপর সংখ্যাটা কত, অপর সংখ্যাটা হচ্ছে পি, যেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। আর এখানে হচ্ছে আমাদের আমি সরি যে আমি হচ্ছে এখানে একটু ভুল লিখে ফেলছি, তো আমরা হচ্ছে যে সেটাকে হচ্ছে আমরা একটু কারেক্ট করে লিখি। তো আমাদের এক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে একটি সংখ্যা দেওয়া আছে যে 4x² প্লাস 20x প্লাস 24, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা, অর্থাৎ 4x² প্লাস 20x প্লাস 24 কিন্তু অপর সংখ্যাটা আমরা ধরে নিয়েছি হচ্ছে পি, তো আমরা হচ্ছে পি দিয়ে দিলাম যেটা আমরা ফাইন্ড আউট করবো। আর এখানে লসাগুটা হচ্ছে এটা যে 4x² প্লাস 12x² মাইনাস 16 মাইনাস 48, অর্থাৎ 4x² প্লাস 12x² মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 16x² মাইনাস 16x মাইনাস 48 ইন্টু আমাদের গসাগুটা কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে যে 2x প্লাস 4, গসাগু দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 4। ওকে, আমরা হচ্ছে এগুলোকে ব্র্যাকেট দিয়ে দিই, নয়তো হচ্ছে যে প্লাস মাল্টিপ্লাই সবগুলা একটু মানে উলট পালট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু পি ফাইন্ড আউট করবো, পিটাকে হচ্ছে আমরা এই পাশে রেখে দিলাম, পিটাকে এই পাশে রেখে দিলে, তো এই পাশে হচ্ছে আমাদের উপরে যেটা আছে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে হচ্ছে একটা জিনিস কি, এখান থেকে আমরা তাহলে 16 কমন নিতে পারি, যদি হচ্ছে আমরা এখান থেকে 16 কমন নিই, আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে x² মাইনাস এক্স, x² মাইনাস এক্স মাইনাস 3, এটা থাকতেছে এখানে। আর এখান থেকে ইন্টু, এখান থেকে আমরা চাইলে যে 2x প্লাস 4 থেকে হচ্ছে আমরা 2 কমন নিতে পারি, আলটিমেটলি লাগতেছে x প্লাস 2, এন্ড নিচে হচ্ছে যে এই জিনিসটা যেটা আমরা নেবো সেখান থেকে আমরা তাহলে 4 কমন নিতে পারি, যে এখান থেকে যদি আমরা 4 কমন নিয়ে পুরোটা লিখি, তাহলে 4 কমন নিয়ে যদি আমরা লিখি তাহলে পাবো যে x² প্লাস এক্স প্লাস 6, 4 অর্থাৎ x² প্লাস 5x প্লাস 6। ওকে, তো এটা হচ্ছে আমরা চাইলে লিখতে পারি, তো 4 দিয়ে যদি আমরা হচ্ছে এটাকে হচ্ছে কাটি তাহলে হচ্ছে 4 4 16, অর্থাৎ উপরে আমরা পাইতেছি হচ্ছে 4 দুগুণে কত, 4 দুগুণে পাইতেছি হচ্ছে 8। আর এটাকে যদি আমরা একটু জাস্ট ছোট করে লিখি যে আচ্ছা আমি 4 এটা লিখে নিই, তাহলে হচ্ছে উপরে পাইতেছি হচ্ছে 4 দুগুণে 8 ইন্টু x² মাইনাস 3x, x² মাইনাস এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটা পাইতেছে হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। এখন আমাদের এখান থেকে যেগুলো হচ্ছে মিডল টার্ম বা ফর্মুলা ইউজ করা যায় সেগুলো হচ্ছে এখন আমরা করবো, জাস্ট ছোট করার জন্য। এখানে
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, না এটাকে মিডল টার্ম করা যায় না, কারণ থ্রি কে যদি আমরা ভাঙি এক্স কোনোভাবেই হয় না, ওয়ান হয় না। সো ওকে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে হচ্ছে উপরের পার্টে হচ্ছে আমরা কোনোভাবে হচ্ছে মিডল টার্ম করতে পারবো না, কারণ এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রিকে ভেঙে আসলে হচ্ছে যে এখানে যদি আমরা জানি যদি লাস্টটা কনস্ট্যান্ট ভ্যালুর সামনে যদি হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু থাকে তাহলে এখানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হয়। সো তিনের লসাগু করলে এক আর তিন আসে, কিন্তু এক আর তিন দিয়ে শুধু এক পসিবল না বাংলাদেশে, এখানে মিটারটা নিচেরটাকে যদি আমরা করি, নিচেরটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এখানে সিক্স আছে তার মানে হচ্ছে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স, এখান থেকে যদি আমরা এটা করি এবং এখানে এক্স কমন নেই, এখানে এক্স কমন নিলে পাবো হচ্ছে এক্স প্লাস টু, আর এখানে প্লাস থ্রি কমন নিলে পাবো হচ্ছে এক্স প্লাস টু, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস টু, আর এখানে পাবো হচ্ছে এক্স প্লাস থ্রি। ওকে, আমরা হচ্ছে নিচেরটা পরিবর্তে এটা লিখতে পারি, তো এটাকে যদি আমরা হচ্ছে এখানে লিখি তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে পাবো হচ্ছে যে এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, আর নিচে পাইতেছি হচ্ছে যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এটা এটা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। তো এখান থেকে আর ছোট করার ওরকম ভাবে, হ্যাঁ না এখান থেকে আর ছোট করার কোনো পসিবিলিটি ওরকম নাই, বাট হচ্ছে যে এখানে যেগুলো দেয়া আছে, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনের আনসারটা দেওয়া ছিল না, এটা হয়তো বা যে কোয়েশ্চেনে যদি কোনো প্লাস মাইনাস বা এগুলো চেঞ্জিং এর কারণে হয়তো বা এখানে কোনো অপশন মিলতে পারতো, বাট এইভাবে যেটা দেওয়া আছে সেটার এখানে কোনো কি নাই, এটার কোনো কোয়েশ্চেনের সলিউশন এখানে নাই, কারণ এটা অ্যাকচুয়াল কোয়েশ্চেন সলিউশন হচ্ছে এটা, বাট এটা অপশনই নাই, সো এটা কোনো সলিউশন নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের যদি পরবর্তী কোয়েশ্চেনে যাই, তাহলে এখানে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে দেওয়া আছে একটি সমান্তর দ্বারা চতুর্থ এবং 12তম পদের যোগফল দেওয়া আছে 24 এবং ধারার 15 পদের যোগফল কত। তো হচ্ছে আমরা জানি হচ্ছে n তম পদ, আমরা যদি হচ্ছে কোনো ধারা বা হচ্ছে যে আমরা হচ্ছে ধারার যে ম্যাথগুলো করি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে n তম পদের যোগফল মানে হচ্ছে এখানে কি আছে চতুর্থ সমান্তরাল চতুর্থ এবং 12তম পদের যোগফল দেওয়া সেটা হচ্ছে, তো হচ্ছে আমরা জানি n তম পদ ধারার ক্ষেত্রে n তম পদ সমান আমরা কি জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে n তম পদের ফর্মুলা। আরেকটা হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে এখানে যোগফল নিয়ে কাজ করতে হবে তাহলে হচ্ছে এখানে আমরা আরেকটা ফর্মুলা যেটা আমরা ইউজ করবো সেটা আমরা এখানে লিখে দিই n তম পদের যোগফল, n তম পদের n তম পদের যোগফল n তম পদের যোগফল সমান সমান আমরা লিখতে পারি এস এন সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি সেটা লিখতে পারি হচ্ছে n বাই টু, সেটা লিখতে পারি হচ্ছে n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে যোগফলের ক্ষেত্রে, এটা হচ্ছে n তম পদের ক্ষেত্রে। এখানে দেওয়া আছে চতুর্থ পদ, চারটি পদে না জাস্ট চতুর্থ পদ এবং 12তম পদের যোগফল দেওয়া আছে 20। তাহলে হচ্ছে এখানে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এটিপি, চতুর্থ পদ মানে হচ্ছে চতুর্থ পদ প্লাস 12তম পদ প্লাস 12তম পদ, চতুর্থ পদ প্লাস 12তম পদ, এই দুটো যোগফল কত আছে 20। ওকে, তাহলে হচ্ছে যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে হচ্ছে n তম পদ মানে কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং চতুর্থ পদ সমান যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি a প্লাস n মানে কত, n মানে হচ্ছে 4, 4 মাইনাস 4 সরি বাংলায় লিখি 4 মাইনাস a ইন্টু ডি প্লাস 12তমের ক্ষেত্রে লিখলাম a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, সরি 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি কত 20। তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাইতেছি এ প্লাস 3d প্লাস এ প্লাস 11d সমান হচ্ছে আমরা পাইতেছি কত 20। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি পাইতেছি হচ্ছে 2a প্লাস 14d সমান হচ্ছে পাইতেছি হচ্ছে 20। এখান থেকে যদি আমরা 2 কমন নিই থাকতেছে a প্লাস 7d সমান হচ্ছে 20।
অর্থাৎ বাংলাদেশে বলতে একটু পেইন লাগতেছে। সো 2 দিয়ে যদি আমরা বেশি ট্রাইটা দিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে ডিভাইড করলে a প্লাস 7d সমান হচ্ছে 2। আচ্ছা, এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা a আছে প্লাস 7d আছে, অর্থাৎ তো এটা কিন্তু অষ্টম পদের সরি এখানে 2 সময় তো এখানে হচ্ছে 2 দ্বারা ডিভাইড করলে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। আহ, এটা হবে হচ্ছে যে 1 মানে হচ্ছে 10 হবে। এটাও কিন্তু অষ্টম পদ। কেন? এখানে দেখেন আপনারা ফর্মুলাটা যদি খেয়াল করেন n মাইনাস ওয়ান মানে 7 মাইনাস 1 বানাইতে হলে কি করতে হবে? 8 বিয়োগ 1 দিতে হবে না? তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের কিন্তু অষ্টম পদ হচ্ছে আমাদের দোষ। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমরা বের করে নিলাম। তারপরে তো আমাদের দেওয়া আছে যে ওই দ্বারার 15 পদের যোগফল। তো এখানে হচ্ছে আরেকটা যে জিনিসটা দেওয়া আছে 15 পদের যোগফল, অর্থাৎ n পদের যোগফল সমান যদি এটা হয় তাহলে হচ্ছে 15তম পদের যোগফল আমরা কি লিখতে পারি? s15 সমান হচ্ছে, আমি একটু ইংলিশে লিখি যেহেতু ইংলিশ ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে, আসলে বাংলাদেশে লিখতে যে একটু পেইন পেইন না, ঠিক বলতে একটু পেইন লাগতেছে এরকম। হচ্ছে আমরা লিখলাম 15, তার মানে হচ্ছে 15 15 ডিভাইডেড বাই 2 ইন্টু তারপর হচ্ছে 2a প্লাস n মানে কত? n মানে হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু d, তার মানে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 ইন্টু এখান থেকে যদি হচ্ছে যে আমরা পাইতেছি হচ্ছে 2a প্লাস 14d, অর্থাৎ আলটিমেটলি পাইতেছে হচ্ছে 15/2 ইন্টু এখান থেকে 2 যদি আমরা কমন নেই a প্লাস 7d, এই 2 কাটা, সো 15 ইন্টু a প্লাস 7d সমান আমরা এখান থেকে বের করে আসছি কত? 10। তো আমরা যদি 10 বসিয়ে দিই আলটিমেট আসতেছে কত? 150। অর্থাৎ আমাদের 15 পদের 15টা যে পদ আছে তার যোগফল হবে কত আমাদের? 150। আচ্ছা, তো আমাদের পরবর্তী যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে একটা গুণোত্তর ধারার প্রশ্ন। সেখানে হচ্ছে বলা আছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি হচ্ছে 32 এবং অষ্টম পদটি হচ্ছে 256 হলো, উক্ত দ্বারা সাধারণ অনুপাত কত? এখানে যুক্ত দ্বারা সাধারণ অনুপাত হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে প্রকাশ হয় d দ্বারা, আর গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাতকে প্রকাশ হয় r দ্বারা। তাহলে হচ্ছে এখানে আমরা সাধারণ অনুপাত বলতে কি বুঝি সেই জিনিসটা যদি আমরা বলি যে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা হচ্ছে গুণোত্তর দ্বারা প্রকাশ করি আর দ্বারা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে যে এখানে সাপোজ যে কোনো একটা পদ নিলাম, উপরে যে কোনো একটা পদ, যে কোনো পদ নিলাম ডিভাইডেড বাই পূর্ববর্তী পূর্ববর্তী পদ। এটার মানে কি? এটার মানে হচ্ছে সাপোজ দেন আপনার কাছে একটা সংখ্যা আছে ঠিক এরকম, যে আপনি নিলেন কত? আপনি হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে নিলেন হচ্ছে 8, তারপরে 16, এভাবে একটা সংখ্যা। এটা কিন্তু একটা গুণোত্তর দ্বারা। কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে বের করলে বুঝতে হবে। এটা যদি সাধারণ করে সবগুলো সেম হয় তাহলে এটা গুণোত্তর দ্বারা। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন। তো সাপোজ যেহেতু এটার আগে কোনো পদ নেই, এটা নিলাম, এটা হচ্ছে আমরা হচ্ছে 4/2 যদি নিই তাহলে আমরা পাচ্ছি 2, আবার 8/4 যদি নিই আমরা যে পাচ্ছি হচ্ছে 2। অর্থাৎ আমি মূলত বোঝাতে চাচ্ছি এটাই যে এই যে এখানে একটা কথা হচ্ছে আমরা আর যেটা করতেছি, আরটা মানে কি? সাধারণত হচ্ছে পূর্ববর্তী পদকে যদি আপনি আর দ্বারা মানে 4 করতে পারছি 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, পরবর্তী পদটা পাবেন হচ্ছে 2 দুগুণে 4। আবার 4কে যদি আপনার এখান থেকে আর যেটা পাইছি সেটা হচ্ছে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করেন তাহলে হচ্ছে আমরা পাবেন হচ্ছে 8। মানে হচ্ছে প্রথম পদকে যে সংখ্যা দ্বারা গুণ করলে পরবর্তী পদ হবে, এবং ওই সংখ্যা দ্বারা গুণ করলে এর পরবর্তী পদ পাবে, সেটাই মূলত হচ্ছে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত। মানে হচ্ছে যে সংখ্যাগুলোর অনুপাত, যদি আপনি অনুপাতের সংখ্যাগুলোকে একটা একটা সাথে পাওয়া যায় তাহলে আপনি অনুপাত কি হবে সেটাই মূলত হচ্ছে গুণোত্তর দ্বারা অনুপাত। ওকে, এটা নিয়ে না কাছে এটা হচ্ছে বেসিক ক্লাসের ছিল আলোচনা। এটা জাস্ট বোঝার সুবিধার জন্য হয়তো একটু বলে ফেললাম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদটি হচ্ছে 32, তাটিকা এবং অষ্টম পদটি দেওয়া হচ্ছে 256 হলে উক্ত ধারা সাধারণ অনুপাত কত? এখানে হচ্ছে উক্ত ধারা সাধারণ অনুপাত বের করতে। তো এখানে হচ্ছে পঞ্চম পদ, এখানে দেওয়া হচ্ছে পঞ্চম পদ দেওয়া হচ্ছে 32, আর এখানে দেওয়া হচ্ছে অষ্টম পদ দেওয়া হচ্ছে 256। ওকে, আমরা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যদি আমরা n তম পদ বের করি, n তম পদ সমান আমরা জানি a আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। a মানে হচ্ছে আমরা জানি কি, a মানে হচ্ছে কি আমাদের, আমাদের যে প্রথম পদ, আর আর মানে হচ্ছে সাধারণ পদ। তো এখান থেকে হচ্ছে পঞ্চম পদের ক্ষেত্রে হচ্ছে 32, সাথে পঞ্চম পদকে যদি আমরা ফর্মুলা অনুযায়ী ইউজ করি তাহলে পাচ্ছি a আর হোল টু দি পাওয়ার n। n মানে কত? পঞ্চম মানে হচ্ছে 5 বা
5 minus 1 is equal to আমরা লিখতে পারছি 32 আর অষ্টম পদের ক্ষেত্রে আমরা সেম ফরম্যাট ইউজ করলাম তার মানে হচ্ছে a r হোল টু দি পাওয়ার 8 minus 1 is equal to 256 256 ওকে তো এখান থেকে আমরা যেটা পাইতেছি a r হোল টু দি পাওয়ার 4 is equal to 32 আর এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে a r হোল টু দি পাওয়ার 7 is equal to 256 দেখুন আমরা হচ্ছে একই কন্ডিশনার মানে একই ধারার বা একই কন্ডিশনের দুটো হচ্ছে আমরা কি পেলাম সমীকরণ পাইলাম এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার এবং এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার তো এখান থেকে যদি আমরা দুটো সমীকরণ থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা জাস্ট হচ্ছে 2 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই যদি হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো আগে হচ্ছে যে বাম পাশের গুলো লিখি এ আর হোল টু দি পাওয়ার সরি এ আর হোল টু দি পাওয়ার আর না তো এ আর হোল টু দি পাওয়ার আমাদের হবে হচ্ছে 7 divided by ar whole to the power এখানে কত আছে 4 ar whole to the power 4 is equal to 256 দিলাম উপরে যেহেতু এটা উপরে 256 দেওয়া হবে 32 এটা যদি দিই তাহলে এখন এই তো আমরা কাটে দিলাম আর এর ক্ষেত্রে কি করবো তো এক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফর্মুলা আছে যে সূচকের ক্ষেত্রে সূচক চ্যাপ্টার যারা আছেন তারা অবশ্যই জানে সেটা হচ্ছে যদি হচ্ছে আমরা জানি a to the power m divided by a to the power n এটাকে হচ্ছে আমরা লিখতে পারি ধরুন a to the power m minus n মানে পাওয়ার আলাদা হলেও কিন্তু আমাদের চলক এটা যদি একই থাকে তাহলে হচ্ছে আমরা পাওয়ার গুলো মাইনাস করে দিব ডিভাইড হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা আর টু দি পাওয়ার লিখতে পারি কি 7 minus 4 আর এখানে যদি হচ্ছে আমরা 32 কে আমরা হচ্ছে ডিভাইড করি তাহলে আমরা পাবো কত আমরা পাবো হচ্ছে 8 আর দুগুণে 16 3 ওকে 8 পাবো তাহলে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে 8 ওকে এটা কিন্তু আর নট ওকে তার মানে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে আর টু দি পাওয়ার 3 সমান হচ্ছে আচ্ছা ওয়েট আ সেকেন্ড আমরা হচ্ছে 8 কে এখানে চাইলে ভেঙে লিখতে পারি 8 কে কিভাবে ভেঙে লিখবো 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কিন্তু 8 ওকে তাহলে হচ্ছে আমরা জাস্ট 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে আমরা 8 আমরা লিখে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এটাকে আমরা হচ্ছে এদিকে জাস্ট নিয়ে আসি অর্থাৎ r কিউব সমান হচ্ছে 2 কিউব তো আমাদের হচ্ছে আমরা হচ্ছে সূচকের আরেকটা ফর্মুলা আছে যদি a টু দি পাওয়ার n is equal to b to the power n হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a is equal to b তাহলে এখানে দেখেন পাওয়ার গুলো একটু সেম হয়ে গেছে তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারি r is equal to 2 r মানে কি r মানে হচ্ছে সাধারণ তার মানে হচ্ছে এই ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে আমাদের 2 আমাদের পরবর্তী প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে বলা আছে যে x plus by is equal to a square and bx minus ay is equal to ab এই সহ সমীকরণের x এর সমাধান করি এটা যদি প্রিলিমিনারি কোশ্চেন আমরা চাইলে এখান থেকে অপশন টেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের বেটার অপশন রিটেনের জন্য সেটা আলাদা তো রিটেনেরটাও আছে তো রিটেনেরটা আমরা পরে দেখবো তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এখন আমরা অপশনটা দেখি জাস্ট আমাদের হচ্ছে এই ভ্যালুতে x এর ভ্যালু বসালে যদি আমাদের স্কয়ার বেরোতে তো এখানে যদি স্কয়ার দেওয়া আছে x এর ভ্যালু স্কয়ার বসালে সেটা কি হবে অলরেডি একই হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের এটা হবে না তারপর হচ্ছে যদি হচ্ছে আমরা এটা দেখি তার মানে বসালে স্কয়ার প্লাস ওয়াই এর ভ্যালু যদি 20 হয় তাহলে হচ্ছে বি স্কয়ার প্লাস বি স্কয়ার সো এটা কি মিলছে এটাও মিলে নাই তার মানে হচ্ছে যদি হচ্ছে তারপর আমরা যদি 3 নাম্বার আসে 3 নাম্বার আসলে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 0 প্লাস ওয়াই এর ভ্যালু যদি a বসাই যে এই এটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে পাচ্ছি a তো মিলছে এটাও কিন্তু দিলে না আলটিমেটলি যদি হচ্ছে আমরা এই কোশ্চেনে যাই তাহলে হচ্ছে আমরা বলছি a x এর ভ্যালু a বসালে স্কয়ার প্লাস বি এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে তার মানে আলটিমেটলি স্কয়ার তার মানে এটা মিলছে এটা দিয়ে তারপর হচ্ছে এখন আমাদের সেকেন্ডটা টেস্ট করবো একটা মিললে হবে না সেকেন্ডের ক্ষেত্রে যদি x এর ভ্যালু a বসে তার মানে হচ্ছে ab মাইনাস 0 ইনটু y এর ভ্যালু যদি 0 বসে তার মানে হচ্ছে 0 ab হ্যাঁ এটাও মিলে যাবে তার মানে হচ্ছে আলটিমেট আনসার হচ্ছে এটা তো এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি জাস্ট হচ্ছে সহজ অপশন টেস্টের জন্য তো হচ্ছে এখন হচ্ছে আমরা যদি রিটেনের বিষয়টা দেখি যে রিটেনের ক্ষেত্রে আমাদের কিভাবে আসতে পারে তো সেটা আমরা এখন সমাধান করব মানে হচ্ছে যে আমরা অপশন টেস্ট না আমরা হচ্ছে ডাইরেক্ট ম্যাথ করে যদি আমরা বের করতে চাই বিশেষ করে রিটেনের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন হয় তাহলে আমাদের হচ্ছে দেয়া আছে হচ্ছে x প্লাস বি ইজ ইকুয়াল টু a স্কয়ার এবং bx মাইনাস y এর সমান হচ্ছে ab তো আমরা হচ্ছে এখানে লিখি যে দেয়া আছে হচ্ছে x প্লাস by ইজ ইকুয়াল টু কত x প্লাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার এবং হচ্ছে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ab তো এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম তো এই দুইটা সমীকরণ থেকে হচ্ছে আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করবো না আগে হচ্ছে আমাদের যে কোনো একটা চলককে বাদ দিতে হবে মানে চলক আছে x এবং y তো এখান থেকে হচ্ছে আর বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট গুলো অর্থাৎ ধ্রুবক তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এখানে প্লাস ওয়াই এবং এখানে মাইনাস ওয়াই সো আমরা চাইতেছি ওয়াইটাকে বাদ দেওয়ার জন্য তো এইগুলো বাদ দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
যে প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণের y এর চলক দ্বারা গুণ করতে ধ্রুবক দ্বারা গুণ করতে হবে এবং প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণের y এর ধ্রুবক দ্বারা গুণ করতে এবং দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণের y এর ধ্রুবক দ্বারা গুণ করতে। আমি মনে হয় মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন হচ্ছে বুঝিয়ে বলি। তাহলে হচ্ছে আমরা যদি আমরা 1 নম্বর সমীকরণের সাথে হচ্ছে আমরা যদি 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণের যেটা আমরা y বাদ দিব, আমরা y এর এখানে আমাদের ভ্যালু কত আছে ইনটু, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সাথে আমরা a গুণ করব, ঠিক আছে, তারপরে মাইনাস করব 2 নম্বর সমীকরণ যেটা y বাদ দিয়েছি, তাহলে হচ্ছে আমাদের এই যে 2 নম্বর সমীকরণ আছে, আমাদের 2 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণ y এর ধ্রুবক কি b বা সহগ হচ্ছে b, তাহলে হচ্ছে আমরা b গুণ করে আমরা যেটা পাবো সেটাকে সেখান থেকে মূলত আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করব। তো এটাকে যদি আমরা হচ্ছে যে a দ্বারা মাল্টিপ্লাই করি 1 নম্বরকে, তাহলে পাইতেছে হচ্ছে কি a স্কয়ার x প্লাস ab y সমান হচ্ছে a স্কয়ার। আর এখানে যেটা পাইতেছে সেটাকে যদি b দ্বারা গুণ মাল্টিপ্লাই করি তাহলে পাইতেছে হচ্ছে b স্কয়ার x মাইনাস ab ইজ ইকুয়াল টু a b স্কয়ার। তো এটাকে হচ্ছে যে আমরা প্লাস, সরি এখানে তো আমরা মাইনাস করবো, এটা তো হচ্ছে আমরা প্লাস করবো যেহেতু দুইটা চিহ্ন যেহেতু বিপরীত আছে, তো এখানে প্লাস করলে যাচ্ছে, তো প্লাস করলে এই দুইটা তো বাদ, তো এখানে যা পাইতেছে হচ্ছে আমরা স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার এক্স সমান হচ্ছে পাইতেছে হচ্ছে স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তাহলে হচ্ছে যে এখান থেকে যেহেতু আমরা এটা পাইতেছি, ওইটা সেকেন্ড আমাদের কোথাও ভুল হয়েছে, এটাকে যদি আমরা এখন যদি এবারে মাল্টিপ্লাই করি তাহলে a স্কয়ার ইনটু a মানে কি, a স্কয়ার ইনটু a মানে হচ্ছে a কিউব, তো এটাই হচ্ছে আমার ভুল হয়েছে। তো সো এখানে a কিউব হবে এবং এখানে হচ্ছে a কিউব হবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই এখানে পাইতেছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে যদি হচ্ছে আমরা a কমন নিই এখানে পাইতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কাটা যায় তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি x ইকুয়াল টু পাইতেছি, তো x ইকুয়াল টু পাইতেছে হচ্ছে আমরা a পাইতেছি। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, মানে x এর ভ্যালুটা আমরা যে কোনো সমীকরণে আমরা ব্যবহার করি আমরা y এর ভ্যালুটা পাই। আচ্ছা আমরা হচ্ছে মানে x এর ভ্যালু x এর মান 1 নং এ বসাই, x এর মান 1 নং এ বসাই, 1 নং এ 1 নং এ বসিয়ে পাই, x নং যদি আমরা 1 নং এ বসাই তাহলে 1 নং এ বসিয়ে আমরা কি পাই, x নং যদি আমরা 1 নং এ বসাই x নং কত পাইছি, x নং পাইছি হচ্ছে আমরা a, তার মানে হচ্ছে 1 নং এ a ইনটু x নং হচ্ছে a প্লাস by সমান হচ্ছে স্কয়ার, কারণ এখানে হচ্ছে পাইতেছে হচ্ছে স্কয়ার প্লাস by সমান হচ্ছে স্কয়ার ই স্কয়ার যদি এই পাশে আসে, অর্থাৎ by সমান হচ্ছে আমরা লিখতে পারি এই স্কয়ার লিখলাম আর এই স্কয়ারটা হচ্ছে মাইনাস স্কয়ার আলটিমেটলি জিরো, তার মানে হচ্ছে y সমান সমান হচ্ছে উপরে পাইতেছি জিরো নিচে পাইতেছে হচ্ছে b, অর্থাৎ y এর ভ্যালু আমরা পাইতেছি হচ্ছে জিরো। ওকে, তার মানে হচ্ছে x এর ভ্যালু পাইলাম a এবং y এর ভ্যালু পাইলাম জিরো, এটাই কিন্তু আনসার আসছে। এটা তো রিটেনের জন্য এইভাবে হচ্ছে আমরা করবো। আচ্ছা আরেকটা জিনিস আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে যদি জিরোকে যে কোনো কিছু দ্বারা আমরা ভাগ করলে সেটা ভ্যালু জিরো, বাট যে কোনো কিছুকে যদি আমরা জিরো দ্বারা করি সেটা কিন্তু আমাদের ইনফিনিটি, সো এটা মাথায় রাখতে হবে যে কখন ইনফিনিটি আর কখন জিরো। ওকে, তো আমরা আমাদের পরবর্তী যদি হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে যাই, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 27 একটা অসমতা দেওয়া আছে, অসমতার সমাধান সেট নিচের কোনটি, তো আমরা হচ্ছে অসমতা লিখে বললাম এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 27 স্মলার দেন 0। তো এটাকে হচ্ছে আমরা অনেকে অসমতা বোঝেন না, তাদের সুবিধার জন্য আমরা এটাকে হচ্ছে কি করবো, এটাকে হচ্ছে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে করবো, যারা না বোঝে তাদের জন্য এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 27 ইকুয়াল টু আমরা জিরো দিলাম। এখানে আমরা চিন্তা করলাম যে অসমতা আমাদের নাই, তো অসমতাটা আমরা হচ্ছে সলিউশন করে আবার লাস্টে ইউজ করবো, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। তো যারা অসমতায় পাবো তাদের জন্য মেইন হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে দিলাম, যারা পারেন তারা তো এখানে ইকুয়াল দিলেও যা স্মলার দেন দিলেও তাই, তাদের কোনো পেন হবে না। ওকে, তো 27কে যদি আমরা ভাঙি 6 এর জন্য তাহলে হচ্ছে আমরা ভাঙতে পারি কি দ্বারা ভাঙতে পারি, 3 নং 27 মানে 9 ইন্টু 3 করতে পারি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার যেহেতু প্লাস 6x মানে হচ্ছে তাহলে পাবো হচ্ছে প্লাস 9x মাইনাস 3x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0 আমরা ধরে নেব, তাহলে হচ্ছে পাইতেছি x কমন নিলে পাইতেছি x প্লাস 9 আর এখানে মাইনাস 3 কমন নিলে পাইতেছি x আর মাইনাস হচ্ছে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা পাইতেছি হচ্ছে x প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এইসবের ক্ষেত্রে আমাদের মিডিল টার্মে যদি এরকম কন্ডিশন আসে তাহলে আমরা কি লিখি, হয় এক্স ইকুয়াল টু লিখি কি
x ইকুয়াল টু হবে এখান থেকে -9 আর হচ্ছে সরি এখান থেকে জাস্ট লিখে দিই x প্লাস 9 ইকুয়াল টু 0 বসে তারপর x ইকুয়াল টু -9 লিখে আর এখানে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বসে আমরা যে x ইকুয়াল টু পাইতেছি হচ্ছে কি আলটিমেটলি মাইনাস পাইতেছি x ইকুয়াল টু দিতে হবে তো এখানে x এর ভ্যালু পাইতেছি হচ্ছে -9 আর এখানে x এর ভ্যালু পাইতেছি হচ্ছে 3 তো অসমতা হচ্ছে স্মলার দ্যান দেওয়া আছে আর এখান থেকে পাইতেছি 3 তার মানে হচ্ছে কি এই ভ্যালুগুলো ব্যতীত এর ভিতরে ভ্যালু তার মানে হচ্ছে এটাকে যদি আমরা সাজাই তার মানে অসমতা অনুযায়ী তার মানে এখানে ছোট মান কত -9 বড় মান কত 3 মাঝখানে আর এটা কি স্মল আর সো হচ্ছে আমরা চাইলে এভাবে হচ্ছে ইউজ করতে পারি জাস্ট বোঝার জন্য সুবিধার জন্য সহজে ইউজ করার জন্য ওকে তার মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা -9 থেকে বড় বা 3 এর থেকে ছোট তো মাঝখানে ভ্যালুগুলো আছে ওকে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে এইটা ওকে অসমতার জন্য হচ্ছে যে আমাদের ইউজেস যে ব্র্যাকেট গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে যদি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি এর মানে হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলা থাকবে এগুলা ব্যতীত আমাদের বাকি মানগুলো যাবে যদি হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি সরি থার্ড ব্র্যাকেট ইউজ করি তার মানে হচ্ছে এই এক্স এবং ওয়াই এই দুটার ভ্যালু সব ফুল ভ্যালুটা যাবে আর যদি হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তার মানে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো থাকবে জাস্ট এগুলাই নেওয়া হবে এটা হচ্ছে অসমতার ক্ষেত্রে তিন ধরনের ব্র্যাকেটের তিনটা ইউজেস তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি -9 3 মানে হচ্ছে -9 এবং 3 ব্যতীত মাঝখানে ভ্যালুগুলো হচ্ছে আমরা নিচ্ছি ওকে ব্র্যাকেটের ইউজেসটা অনেক সময় জানতে হবে সমস্যার সলিউশন করে আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9 নম্বরে এখানে n ইকুয়াল টু দেওয়া আছে এবং n ইকুয়াল টু দেওয়া আছে তবে n মাইনাস n এর মান কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে তারপর হচ্ছে অর্থাৎ আমরা যদি লিখি n মাইনাস m আমাদের করতে হবে অর্থাৎ n মাইনাস m যদি আমরা করি n মাইনাস m আমাদের n মাইনাস m n কত দেওয়া আছে n মানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে 1 2 সেটের ক্ষেত্রে এই ম্যাথটার ক্ষেত্রে অনেকেই কিছু বেসিক আছে যদি কনফিউশন তাদের এটা ক্লিয়ার হওয়ার পসিবিলিটি আছে এটা হচ্ছে a b এবং 1 2 ওকে তাহলে হচ্ছে সেট মানে কিন্তু সাজানো তো এখান থেকে হচ্ছে আপনার n এর মান আছে কত n এর মান আমাদের কিন্তু এটা হচ্ছে রেগুলার ম্যাথের মতোই নেগেটিভটা বাট চিন্তা করতে হবে যে আমাদের প্রথম যে সেটটা দেওয়া আছে সেটা থেকে আমরা দ্বিতীয় সেটটা বাদ দিব কারণ প্রথম সেটে যদি ভ্যালুই না থাকে ওগুলা তাহলে তো আমরা বাদ দিতে পারবো তাহলে হচ্ছে এখান থেকে 1 বাদ দিচ্ছি 2 বাদ দিচ্ছি আর কিছু আছে আর কিছু নাই তার মানে হচ্ছে আমাদের এখানে বাদ দেওয়ার মতো আর কিছু আছে নাই তার মানে আমাদের আনসার হচ্ছে ফাঁকা সেট তো ফাঁকা সেটকে আমরা দুইভাবে করা হচ্ছে আইদার হচ্ছে এই এন্টি সেট দিয়ে অথবা কি অথবা দিয়ে হচ্ছে উড়ি যেহেতু এখানে উড়ি চিহ্নটা নেই এন্টি সেট তার হচ্ছে আমরা এন্টি সেটই দেখাবো ওকে তো আমাদের পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে একটি বক্সে দেওয়া আছে যে 4টা লাল বল 3টা নীল বল এবং 2টা হলুদ বল এবং একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল ওঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবে তো আমরা যে 4টা লাল বল আপাতত বাদ দিলাম তাহলে এছাড়া আমাদের বাকি বল আছে কয়টা 3 2 5 আর 6টা আমাদের টোটাল বল আছে হচ্ছে 6টা তো আপনার দুর্ভাগ্য এমন যে আপনি বইখান থেকে 6টা বল উঠে 6টা বলি লাল হইল না অন্য বলগুলো উঠলো মানে তিনবার উঠলো 3টা নীল বল 2বার উঠলো 2টা হলুদ বল এবং একবার উঠলো একটা সবুজ বল 6টা বল আপনি তুলেন 6টাই ধরেন আবার বাকি হলো তো অন্তত পক্ষে এটা লাল তোলার জন্য কি করতে হবে আপনাকে আরো একটা বল তুলতে হবে রাইট তার মানে হচ্ছে যে এখান থেকে টোটাল আমাদের বল তুলতে হবে অন্তত কয়টা 7টা বল তুললে আমাদের অন্তত পক্ষে একটা লাল উঠবে আমি যে বলেন যে দুর্ভাগ্য থাকলে যে আমি চাইলেও পাইতেছি না একদম লাস্ট কন্ডিশনে যাওয়া একেবারেই অপশন নেই তখনই পেয়ে গেলাম এরকম কিছু অন্তত পক্ষে আমাদের হচ্ছে 7টা বল যদি আমরা সেখানটাকে আমরা তুলি তাহলে হচ্ছে আমাদের অন্তত একটা লাল বল ওকে আমাদের পরবর্তী প্রশ্নে যেটা দেওয়া আছে একটি তলিতে যে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে অপর একটি তলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক তলি থেকে একটি করে বল তোলা নিরপেক্ষ মানে হচ্ছে প্রথমে একটা তলি থেকে একটা বল তোলা পরবর্তী থেকে আরেকটা তলি থেকে আরেকটা বল তোলা এইভাবে দুটি বলের মধ্যে অন্তত একটি সবুজের সম্ভাবনা কত তো এখানে যদি আপনি যদি হচ্ছে যে ডাইরেক্ট যা সবুজ হওয়াটা যদি বের করেন তাহলে আপনাকে প্রথমে বলতে হবে যে প্রথম তলি থেকে সবুজ হওয়ার সম্ভাবনা দ্বিতীয় তলি থেকে সবুজ হওয়ার সম্ভাবনা তারপর 2টা থেকে সম্ভাবনা মানে একটা হওয়ার সম্ভাবনা 2টা হওয়ার সম্ভাবনা যদি 2টা কি আছে 3টা সবুজের 3টাই হওয়ার সম্ভাবনা এরকম করে ভাই রিটার্নের জন্য যেটা আছে সেটা হচ্ছে একটু ম্যাথটা লম্বা তো আমরা হচ্ছে শর্টকাটলি করার চেষ্টা করবো তো যে শর্টকাটলি করার চেষ্টা কি আমাদের বলছে হচ্ছে সবুজটা তোলা যাবে না সবুজটাই তুলবো আমরা কি তুলবো আমরা হচ্ছে লালটা তুলবো তার মানে কি এখানে হচ্ছে আমাদের প্রথম তলিতে বল আছে কয়টা প্রথম তলিতে টোটাল বল আছে হচ্ছে 5টা তো 5টা বল থেকে একটি বল যদি একটা বল নিলাম তো এই একটি বল নিব এটা লাল হওয়ার সম্ভাবনা কি বলছে তো সবুজ হওয়ার সম্ভাবনা সবুজ বের করবো লাল বের করবো তারপরে একটাকে মাইনাস করে দিলে ওই সম্ভাবনা পাওয়া যাবে কিন্তু যার সবুজ বের করতে গেলে একটু লম্বা হবে মানে একটু লং হবে যেটা এমসিকিউ এর জন্য প্রেফারেবল না জাস্ট বুঝতে হলে এটাকে ওকে তাহলে হচ্ছে একটি বল নেবো সেখান থেকে হচ্ছে ওই বলটি মানে হচ্ছে আমাদের লাল হওয়ার সম্ভাবনা কত
লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা দুটো। এক নম্বর বল আছে কয়টা? এক নম্বর আছে হচ্ছে 5টা, আর এখানে আমাদের হচ্ছে লাল আছে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 5/2। এবং দ্বিতীয় তলিতে আমাদের বল আছে কয়টা? দ্বিতীয় তলিতে আমাদের টোটাল বল আছে হচ্ছে 2টা আর 5টা, সমান 7টা। এখন একটি বল নিলে এখন এই 7টা বল থেকে দ্বিতীয় তলি থেকে একটা বল নিলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? সেটা লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় তলি থেকে সম্ভাবনা, দ্বিতীয় তলি থেকে যদি আমরা বলটা নিই তাহলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? নিচে হচ্ছে 7 আর উপরে এখানে লাল আছে কয়টা? 5টা। তার মধ্যে একটা প্লাস একটা, এই দুইটা বল নিলে, দুইটা তলি থেকে দুইটা বল নিলে এগুলো লাল হওয়ার সম্ভাবনা কত? দুইটি তলি থেকে, দুইটি থলি থেকে দুইটি বল নিলে, দুইটি তলি থেকে দুইটি বল নিরপেক্ষভাবে যদি আলাদা আলাদা নিচ্ছে, দুইটি বল নিলে তা লাল হওয়ার সম্ভাবনা, নিলে তা লাল হওয়ার সম্ভাবনা, তা লাল হওয়ার, তা লাল হওয়ার সম্ভাবনা, তা লাল হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা পাইতেছে হচ্ছে, উপরে পাইছে হচ্ছে 5/2 ইন্টু 7/5, 7/5। তো এটা যদি হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, এটা কাটা উপরে পাইতেছে 2 নিচে 7। তাহলে আমি এটা লাল হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা কি সেটাই সবুজ। তার মানে হচ্ছে আমরা বের করতে পারি সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার, সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এটা মাইনাস করে দিব 7, আলটিমেটলি হচ্ছে পাইতেছে হচ্ছে 7, 7 minus 2, আলটিমেটলি পাইতেছে 7, 5। তো আমাদের আনসার পাইতেছে হচ্ছে এটা 7/5, সেটা হচ্ছে সবুজ হওয়ার সম্ভাবনা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ সমান 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যাই বলে। তো সরি, আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, যেটা হলো একটা না পারফেক্টলি ড্র করা একটু পসিবল না, চেষ্টা করলাম। তো এখানে ধরলাম হচ্ছে এটা হচ্ছে কিউ, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। আর পি ইজ ইকুয়াল টু 2r, অর্থাৎ আমরা যে কোনো একটা ধরে দিলাম যে এটা ধরলাম হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু 2r, ঠিক আছে। তো আমরা এটাকে ধরলাম পি আর এটাকে ধরলাম হচ্ছে আর। তো এটা যাচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। তো এখানে যে দুটো আছে পি ইজ ইকুয়াল টু 2r, তার মানে এটার ডবল হবে পি, মানে আর এর ডবল হবে এটা। অর্থাৎ এই দুইটাকে 90 মিলাইতে হলে আমরা কি করতে পারি? এটাকে হচ্ছে আমরা 30 ডিগ্রি দেবো, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, জাস্ট বেসিক্যালি আমরা বলে দিলাম। তাহলে হচ্ছে আমাদের এরকম ফর্মুলাটা আমরা চালু করতে পারি। ওকে, যাই হোক, তো আমরা হচ্ছে এটা হচ্ছে যে ফর্মুলা ম্যাথ অনুযায়ী না করে যেটা আমরা যদি রিটার্ন আকারে করি তাহলে হচ্ছে আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর বসে। তারপর এখানে যে কিউ এর ভ্যালু দেওয়া আছে 90, পি এর ভ্যালু 2 আর আর এর ভ্যালু, এখান থেকে হচ্ছে আমরা আলটিমেটলি যেটা পাবো লাস্ট হবে সেটা হচ্ছে মেবি পাবো হচ্ছে যে 2 আর আর 3 আর সমান হচ্ছে আমরা পাবো হচ্ছে কত? 3 আর সমান আমরা মেবি পাবো হচ্ছে 90, আর আর সমান আমরা 30 পাবো আলটিমেটলি। আর জাস্ট একটু বেসিক্যালি বলে দিই, আপনারা ট্রাই করতে পারেন চাইলে পরবর্তীতে। আচ্ছা, অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমরা হচ্ছে একটু শর্টকাট করি। তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে যে পি এর ভ্যালু 60 ডিগ্রি, আর এর ভ্যালু 30 ডিগ্রি, এবং পি এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? পি এর ভ্যালু হচ্ছে এখানে 90 ডিগ্রি বলাই আছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা একটা জিনিস, তো এরকম অর্থাৎ আমাদের যে আমরা যে অ্যাঙ্গেলটা পাইছি সেটার কোন পার্টটা যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 30 ডিগ্রি যেটা হচ্ছে আর, 60 ডিগ্রি যেটা হচ্ছে পি, এবং 90 ডিগ্রি। আপনারা যারা ত্রিকোণমিতির শর্টকাট করছেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে ত্রিকোণমিতির বাহুগুলো অনুপাত এক্স অনুপাত √3x অনুপাত 2x হয়, তাহলেই কিন্তু আমরা তখন কি করতে পারি? তখন হচ্ছে আমরা এইভাবে শর্টকাটলি আমরা বসাতে পারি। মানে এটা কিন্তু হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা সুপার শর্টকাট, মানে যে সহজেই একদম অনায়াসেই আমাদের সলিউশন করে ফেলার জন্য যে কোনো একটা কোয়েশ্চেনের দেখার সাথে সাথে। ওকে, তো আপনারা যদি এটা দেখে আচ্ছা যাই হোক এটা বলে দিই, এই এক্স কিন্তু হচ্ছে যে 30 ডিগ্রি বিপরীত বাহু, 3x মানে হচ্ছে 60 ডিগ্রি বিপরীত বাহু, 2x মানে হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু, অর্থাৎ এটার বিপরীত বাহু এটা, অর্থাৎ এটা হবে 2x, এবং পি এর বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি √3x, তার মানে এটা হচ্ছে √3x, এবং আলটিমেটলি আর এর যেহেতু 30 ডিগ্রি বিপরীত বাহু x, তার মানে এটা হবে x। তো এখন হচ্ছে আমরা জাস্ট কন্ডিশন মিলাবো, কন্ডিশন মিলাই যে পি কিউ সমান হচ্ছে 2qr, অর্থাৎ পি কিউ সমান হচ্ছে 2qr নট ভ্যালিড, তার মানে হচ্ছে এটা হবে না। খ নাম্বার পি কিউ সমান হচ্ছে
পিকিউ সমান হচ্ছে যদি আমরা এক্স বসাই তাহলে হচ্ছে পিআর সমান টু এক্স। এটাকে পিআর টু এক্স পিকিউ সমান এক্স টু পিআর। ও আচ্ছা আচ্ছা সরি, এখানে একটা জিনিস খেয়াল করি, পিআর সমান এক্স বাট টু পিআর মানে কত হয়ে যাবে, টু পিআর মানে হচ্ছে হয়ে যাবে ফোর এক্স, তখন বলি না, তার মানে এটাও হবে না। তার মানে হচ্ছে এটা হইতে পারতো যে পিআর সমান টু পি কিউ হইতে পারতো, পিআর সমান হচ্ছে যদি আমরা টু পি কিউ করতাম, পিআর সমান হচ্ছে যদি আমরা টু পি কিউ করি তখন এটা হইতে পারতো পি কিউ এর ভ্যালু এক্স, তার মানে হচ্ছে টু এক্স হইতো, তখন এটা হচ্ছে এইভাবে হইতে পারে, এটা এখানে পসিবল। তারপর এটা হচ্ছে পিআর, পিআর মানে হচ্ছে টু এক্স ইকুয়াল টু টু পি কিউ, টু পি কিউ এই যে এইটা হইতে পারতো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা বলছে পিআর ইকুয়াল টু টু পি কিউ, এইটা হইতে পারতো, আর এটা তো এখানে হবে না, কারণ হচ্ছে কিউ আর মানে রুট থ্রি এক্স আর টু পি কিউ, এটা হবে না। তার মানে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এটা জাস্ট হচ্ছে আমি অপশন টেস্ট করলাম, যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো হচ্ছে আমরা সহজেই সলিউশন করার জন্য আমরা এখন জাস্ট তাড়াহুড়া করতেছি অপশন টেস্টের মাধ্যমে, এখন আর রিটার্ন দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে যেটা দেওয়া আছে হচ্ছে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, অর্থাৎ আপনার একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে প্রথম কোণ দ্বিতীয় কোণের কি অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিন গুণ, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি। অর্থাৎ আপনি ধরে নিলেন একটা প্রথম কোণ একটা ধরবেন, দ্বিতীয় কোণ একটা ধরলেন, সেটা থেকে কন্ডিশন আসবে অবশ্যই, এবং তৃতীয় কোণ লাস্টে ফাইনালি। তো আমরা হচ্ছে যে এখানে ধরলাম প্রথম কোণ হচ্ছে দ্বিতীয় কোণের অর্ধেক, মানে হচ্ছে আপনি প্রথম প্রথম কোণটাই আমরা ধরে নিলাম টি এক্স, তাহলে দ্বিতীয় কোণ কি এক্স, এটা এটা কি, হ্যাঁ, না এটা না, এখানে হচ্ছে জাস্ট আপনি কন্ডিশনের সাথে মিলান, এটা হবে না। আসলে হচ্ছে যে এখানে হচ্ছে যে বলা আছে একটা হচ্ছে প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, মানে দ্বিতীয় কোণ আপনি যা ধরবেন, দ্বিতীয় কোণকে যদি টেনে দেন তাহলে প্রথম কোণ হচ্ছে তার অর্ধেক এক্স হচ্ছে। ও আচ্ছা, আমরা হচ্ছে দ্বিতীয় কোণকে যদি আমরা এক্স দিতাম তাহলে প্রথম কোণ হচ্ছে হাফ অফ এক্স দিতাম, কিন্তু এখানে ফ্র্যাকশন চলে আসলে হচ্ছে যে ম্যাথ সলিউশন করে একটু টাফ হয়ে যায়, তাই হচ্ছে আমরা ফ্র্যাকশন লাগে, আমরা পূর্ণ সংখ্যা রাখার জন্য টু এক্স রেখেছিলাম। আর তৃতীয় কোণ, তৃতীয় কোণটা হচ্ছে তৃতীয় কোণ হচ্ছে অপর দুই কোণের বিয়োগফলের তিন গুণ, অপর দুই কোণের বিয়োগফল, তো এখানে বড় হচ্ছে টু এক্স মাইনাস এক্স, এর বিয়োগফলের কি তিন গুণ। তো আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে আমরা তো তিনটা কোণ পাই গেছে, এক্স প্লাস টু এক্স হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বের করে নিই, সেটা হচ্ছে তো এখানে হচ্ছে থ্রি দেওয়া আছে, থ্রি ইন্টু এক্স অর্থাৎ থ্রি এক্স, অর্থাৎ প্লাস থ্রি এক্স সমান হচ্ছে 180 ডিগ্রি, আলটিমেটলি এখানে পাইতে হচ্ছে এক্স টু এক্স থ্রি এক্স সিক্স এক্স, সিক্স এক্স সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে হচ্ছে আমরা পাইতে হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই সিক্স, এটা যদি কাটি তাহলে হচ্ছে আমরা হচ্ছে 30 ডিগ্রি, আমরা এক্স ইকুয়াল টু 30 আমরা পাইছি কি দ্বিতীয় কোণটি কত ডিগ্রি, দ্বিতীয় কোণ এখানে যদি এক্স ইকুয়াল টু 30 বসাই দেন তাহলে হচ্ছে 2 ইন্টু 30, আলটিমেটলি কত ডিগ্রি পাইতেছে, আলটিমেটলি পাইতেছে 60 ডিগ্রি, তার মধ্যে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের পরবর্তী প্রশ্ন আছে একটি ঘন একর সম্পূর্ণ পৃষ্ঠের এত দেওয়া আছে 48 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা যে ফর্মুলাটা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে হচ্ছে রুট ওভার 3, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো এখানে এর বেলা আমাদের জানা আছে না, এখানে হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 80 বর্গমিটার, তাহলে হচ্ছে আমরা কি জানি ঘনক, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল সমান আমরা জানা হচ্ছে 6a², তাহলে এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 48 সমান হচ্ছে আমি লিখতে পারছি 6a², অর্থাৎ 6a² সমান হচ্ছে 48, তার মানে হচ্ছে a² সমান হচ্ছে 8/48, আর এ সমান হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার 8, রুট ওভার 8 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার 4 ইন্টু 2, অর্থাৎ 2√2। ওকে, তো এখন হচ্ছে যেহেতু গণকের কর্ণের দৈর্ঘ্য এটা, তার মানে হচ্ছে আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা হচ্ছে আমাদের কি এ এর মান পাইলাম হচ্ছে আমরা 2√2, তাহলে যে এখানে গণকের কর্ণ, তাহলে হচ্ছে আমরা যদি কর্ণ বের করতে চাই তাহলে কর্ণ সমান আমরা কি জানি রুট ওভার 3a, তো এ এর ভ্যালু বের হবে 3 ইন্টু 2√2, যদি আমরা বসাই দিই তাহলে বাদ হচ্ছে 2 রুট ওভার 3 ইন্টু 2 অর্থাৎ 2√6, আমাদের আলটিমেট আনসার হচ্ছে 2√6। ওকে, তো
আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে বের করলাম কত 2/6। ওকে, আমাদের পরবর্তীতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করেছে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির ব্যাসার্ধ অর্ধেক। অর্থাৎ আপনার কাছে সাপোজ এত বড় একটা লোহার গোলক দেওয়া, তারপর হচ্ছে আপনি এরকম ছোট ছোট একই সাইজের কতগুলো মানে এটাকে ভাঙে কতগুলো হচ্ছে আপনি গোলক তৈরি করতে হবে। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা এই ম্যাথটা করার জন্য তো গোলকের ক্ষেত্রে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গোলকের আয়তন নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দিয়ে তৈরি করবো। তো আমরা ধরে নিলাম যে সেখানে হচ্ছে বলা আছে কি যে গোলক কয়টা আয়তনের গোলক তৈরি যাবে প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক। বড় গোলকটির হচ্ছে তাদের প্রত্যেকের ব্যাসার্ধ হবে বড় গোলকটির অর্ধেক। তার মানে হচ্ছে যে আমরা ধরলাম যে বড় গোলক অর্থাৎ এটা যে বড় গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধকে আমরা ধরলাম হচ্ছে 2r ধরে নিলাম। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে, যেহেতু অর্ধেক ছোট গোলকের ব্যাসার্ধ হবে হচ্ছে আর। আমরা ফ্র্যাকশন না আনার জন্য হচ্ছে আলটিমেটলি 2 ইউনিট ধরে 1 ইউনিট করলাম। যদি হচ্ছে আমরা শুধু আর ধরতাম না হাফ অফ আর দিতাম, এটা একটা ফ্র্যাকশন চলে আসলে একটু ম্যাথ সলিউশন করতে একটু টাইম কনজিউমিং। সো এই কারণে হচ্ছে যে এটাকে 2r দিলাম, এটাকে আর ধরে নিলাম, মানে হচ্ছে যে যার অর্ধেক। জাস্ট আমাদের সমাধান আপনারা যা কোনো কিছু দেন আপনাদের অসুবিধা নেই, আপনারা ওভাবেই জাস্ট যদি হচ্ছে আপনার প্রসেস ঠিক থাকে তাহলে আপনারা সলিউশন করতে হবে, কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে আর ধরে এখানে হাফ অফ আর ধরলেও হবে, সমস্যা নেই। তো আমি হচ্ছে জাস্ট আমার সুবিধার জন্য বড়গুলোকে ব্যাসার্ধ দিলাম 2 আর ছোটগুলোকে ব্যাসার্ধ দিলাম কি আর। আচ্ছা, তাহলে হচ্ছে এখন হচ্ছে যে আয়তনের যেহেতু সামার হচ্ছে তার মানে কি আমরা বলতে পারি যে বড় গোলকের আয়তন বড় গোলকের বড় গোলকের আয়তন। আচ্ছা, বড় গোলকের আয়তন বের করার ক্ষেত্রে আমি হচ্ছে গোলকের আয়তন সমান কি জানি, আমরা তো ধরুন দেওয়া আছে একটা গোলক, তার মানে হচ্ছে তো আহ, গোলকের আয়তন সমান আমরা জানি সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তার মানে হচ্ছে বড় গোলকের আয়তন কি হবে 4/3 পাই আর, মানে ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ হচ্ছে 2r, তার মানে হচ্ছে 2r কিউব। তো 2r এর উপরে দিলে হচ্ছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। ওকে, ছোট গোলকের আয়তন কত, ছোট গোলকের ছোট গোলকের আয়তন ছোট গোলকের আয়তন যেহেতু ব্যাসার্ধ শুধু আর, তার মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, এটাই হবে। আচ্ছা, এখন গোলক কয়টি প্রয়োজন, মানে ছোট গোলক যদি হচ্ছে আমরা ঐকিক নিয়মে করি যে এত এত আয়তন সমান একটি গোলক, এত আয়তন সমান কয়টি গোলক, মানে যেহেতু ছোট গোলক কয়টি ওইভাবে করা যায়, চাইলে ইজিলিও করা যায় গোলক সংখ্যা দিয়া, যদি হচ্ছে আপনি উপরে বড়টা নিচে ছোটটা দেন। ওকে, এটা হচ্ছে তো আপনি উপরে বড়টা নিচে ছোটটা দিলেন যারা হচ্ছে মোটামুটি পারে বুঝে তাদের জন্য। আচ্ছা, যারা না বুঝে তাদের জন্য আমি বের করি। তো এখানে হচ্ছে আমাদের বলছে হচ্ছে যে সমান আয়তনের ছোট কয়টা সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব। তার মানে ছোট গোলক এত আয়তন সমান এত সমান কতগুলো, যেমন হচ্ছে যে 3 4/3 পাই আর কিউব, এটা সমান কয়টি গোলক, এটা সমান হচ্ছে একটি গোলক। আপনি জাস্ট চিন্তা করেন, শর্টকাটলি পরে আসেন, এত সমান হচ্ছে একটা গোলক, মানে এত আয়তনে যেহেতু ছোট আয়তনে কয়টা গোলক তৈরি করতে হবে, তে এত আয়তনে আমরা পাইতেছি একটা গোলক, তো বড় এত আয়তন দিয়ে আপনি কয়টা বানাইতে পারেন সেটা হচ্ছে আপনি বলুন। তাহলে যে 1 একক সমান কি হবে 1/4/3 পাই আর কিউব। ওকে, তার মানে হচ্ছে এখন যদি আমরা লিখি 8 ইন্টু 4/3 পাই আর কিউব, এইটা সমান আমরা কত পাবো, তাহলে হচ্ছে আমরা পাইতেছি 1/4/3 পাই আর কিউব ইন্টু এটা আমরা উপরে দিয়ে দিলাম 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তো এই পুরাটা আর এই পুরাটা যদি কাটি তার মানে আমরা পাবো হচ্ছে 8টা, তার মানে হচ্ছে আমাদের পাবো হচ্ছে 8টি গোলক। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 8টি গোলক। ওকে, তো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল আমাদের আজকের আমাদের সবিশেষে ম্যাথ প্রশ্ন সলিউশনের আলোচনা, যদিও বা একটু দীর্ঘায়িত হয়ে গেছে কারণ আমি ভিতরে কয়েকটা ম্যাথের রিটেন সলিউশনের মতো করেও দেখিয়েছি, যার জন্য একটু টাইম
বেশি লাগছে। তো এমসিকিউ এর জন্য করলে হয়তো আরো অনেক সহজে আরো শর্ট টাইমে করা যেত, বাট যারা অনেকে আছে ম্যাথে দুর্বল তাদের কথা চিন্তা করে নিলে হচ্ছে একটু রিটেন টাইপও দেবে। আপনি যদি রিটেন টাইপটা ভালো করে পারেন আপনি শর্টকাট এমনিই বানাবেন ভাই। আপনি যদি শুরু থেকেই শর্টকাট চিন্তা করেন তাহলে কিন্তু ভাই আপনি ম্যাথে অনেক ঝামেলা আপনার জন্য। কারণ হচ্ছে যে ম্যাথে যে রিটেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি আগায় সে কোশ্চেন দেখলেই সে নিজে নিজেই শর্টকাট তৈরি করে। ম্যাথের কোনো শর্টকাট কারো কাছে শেখা লাগে না। আপনি শর্টকাট বানাবেন ভাই। আপনি রিটেনের ম্যাথ ভালো করে পারেন তাহলে আপনি শর্টকাট এমসিকিউ এর জন্য শর্টকাট আপনি বানাবেন। আর আপনি যদি শুরুতেই শর্টকাট করেন তাহলে আপনি ম্যাথ পারবেন না। ওই যে অনেকেই বলে না ম্যাথ মুখস্থ, আপনার পর্যায়ে যাতে ওই পর্যায়ে না যায় সেটা মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো চাকরি পরীক্ষার সলিউশনে দেখা হবে। আসলে সময় তেমন না পাওয়ার কারণেই আসলে যে ভিডিও আপলোড বা ভিডিও তৈরি করা হয় না, একটু টাইম বা অনেক পরে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।